আচ্ছা, লাস্ট ক্লাসে আমরা কস্ট রিলেটেড ফর্মুলাগুলো ডিসকাস করেছিলাম। আমরা যদি ফর্মুলাগুলো লিখে রাখি, মানে আরেকবার রিভিউ করি, তাহলে দেখেন আমরা শর্ট রান রিলেটেড যে ফর্মুলাগুলো দেখেছিলাম। শর্ট রানে টোটাল কস্ট সমান আমরা লিখতে পারি শর্ট রানে টোটাল কস্টের দুইটা পার্ট, টোটাল ফিক্সড কস্ট প্লাস টোটাল ভেরিয়েবল কস্ট। ঠিক আছে। এরপরে টোটাল কস্টের আরেকটা ফর্মুলা আমরা দেখেছিলাম, সেটা মনে আছে? বলেন তো, অ্যাভারেজ কস্ট ইনটু কোয়ান্টিটি। ঠিক আছে, টোটাল কস্ট ইকুয়ালস অ্যাভারেজ কস্ট ইনটু কোয়ান্টিটি। এরপরে আমরা দেখেছিলাম অ্যাভারেজ কস্টের ফর্মুলা, অ্যাভারেজ কস্ট সমান টোটাল কস্ট ডিভাইডেড বাই কোয়ান্টিটি। অ্যাভারেজ কস্টের আরেকটা ফর্মুলা ডিরাইভ করেছিলাম, অ্যাভারেজ ফিক্সড কস্ট প্লাস অ্যাভারেজ ভেরিয়েবল কস্ট। এরপর এএফসি ফর্মুলা আমরা আলাদা করে লিখেছিলাম, এএফসি সমান টোটাল ফিক্সড কস্ট ডিভাইডেড বাই কোয়ান্টিটি। এরপরে আমরা এফএসি এর ফর্মুলা লিখেছিলাম, এই টোটাল অঙ্কমা। ভেরিয়েবল কস্ট ডিভাইডেড বাই কোয়ান্টিটি। এগুলো ছিল শর্ট রান রিলেটেড ফর্মুলা। এরপরে লং রানের ক্ষেত্রে আমরা দেখেছিলাম লং রানে টোটাল কস্টের একটাই পার্ট, সেটা হচ্ছে টোটাল ভেরিয়েবল কস্ট। সো লং রান অ্যাভারেজ কস্টকে আমরা লিখতে পারি লং রান টোটাল কস্ট ডিভাইডেড বাই কোয়ান্টিটি। এই লং রান অ্যাভারেজ কস্টকে আমরা আবার লিখতে পারি লং রান অ্যাভারেজ ভেরিয়েবল কস্ট। ঠিক আছে। সো এই ফর্মুলা তিনটা আমরা দেখেছিলাম লং রানের ক্ষেত্রে। লাস্টলি আমরা দেখেছিলাম মার্জিনাল কস্ট সমান চেঞ্জ ইন টোটাল কস্ট ডিভাইডেড বাই চেঞ্জ ইন টোটাল কোয়ান্টিটি। সো আমরা অ্যাভারেজ কস্ট, টোটাল কস্ট, মার্জিনাল কস্ট অ্যানালাইসিস করে শর্ট রান এবং লং রানের ক্ষেত্রে এই ফর্মুলাগুলো ডিরাইভ করেছিলাম। সো সেখান থেকে আমরা একটা স্কেজিউলও ক্রিয়েট করেছি। আমরা আজকে স্কেজিউল গুলো থেকে গ্রাফটা দেখবো, গ্রাফিক্যাল অ্যানালাইসিস করবো আজকে। আমাদের মেইন টার্গেট গ্রাফিক্যাল অ্যানালাইসিস করা। ঠিক আছে। সো এগেইন আমরা একটু স্কেজিউলটা ক্রিয়েট করি। কোয়ান্টিটি 0, 1, 2, 3, 4, 5, 6। আমি যে লিখছি এগুলোকে আপনারা ক্লিয়ারলি দেখছেন? জি স্যার। স্যার। ঠিক আছে, সমস্যা হলে বলবেন। টোটাল ফিক্সড কস্ট আমরা যখন কোয়ান্টিটি নাই তখনও যে কস্টটা ফার্মকে বিয়ার করতে হয় সেটাই ফিক্সড কস্ট, তাহলে 0 ইউনিটও ফিক্সড কস্ট 10। সো প্রত্যেকটা ইউনিটে আমরা ফিক্সড কস্টটা এভাবে লিখতে পারি 10। টোটাল ভেরিয়েবল কস্ট আমরা লিখি কিছু, যখন 0 তখন ভেরিয়েবল কস্ট নেই, এই জন্য 0। এরপর 8, 14, 18, 24, 35, 54। ঠিক আছে। সো এখান থেকে শর্ট রান টোটাল কস্ট বের করেন তো কত হবে। কিভাবে বের করতে হবে বলেন? স্যার, লাস্ট ক্লাসে আমরা এই সবটা করছিলাম, ওইটা দেখে অ্যান্সার গুলো। হ্যাঁ, এটা থেকে আমরা আজকে গ্রাফ ড্র করবো। লাস্ট ক্লাসে কি আমরা গ্রাফ ড্র করছিলাম? স্যার না, গ্রাফ। না আমরা স্যার, আজকে করব। হ্যাঁ, হ্যাঁ। সো গ্রাফ শুধু এটা করা করতে তো হয়েছে। আমার এই স্কেজিউল লাগবে, এই কারণে স্কেজিউলটা আমরা একটু রিভিউ করছি। সো এটা যোগ করেই আমরা টোটাল এটা ফিক্সড যোগ করা কস্টটা যায়। টোটাল ভেরিয়েবল কস্ট যোগ করে আমরা টোটাল কস্টটা বের করতে পারি। তাহলে এটা 10, এটা 18, এটা 24, এটা 28, 34, 45, 64। ঠিক আছে। সো আমরা এই তিনটা কার্ভ আগে ড্র করব। ঠিক আছে, বাকি এএফসি, এভিসি, অ্যাভারেজ কস্ট, মার্জিনাল কস্ট এটা আমরা পরে আলাদাভাবে দেখব। আপাতত আমরা ফোকাস করব তিনটা কার্ভে, টোটাল ফিক্সড কস্ট, টোটাল ভেরিয়েবল কস্ট, টোটাল কস্ট।
এই তিনটা কার্ভই একই গ্রাফে থাকবে, কারণ তিনটা কার্ভই রিলেটেড। কেন? কারণ ফিক্সড কস্টকে ভেরিয়েবল কস্টের সাথে যোগ করেই আমরা পাই টোটাল কস্ট কার্ভ। ঠিক আছে, এই রিলেশনশিপটার রিফ্লেকশন আপনার কার্ভের মধ্যেও থাকবে। ঠিক আছে, সো আমরা যদি কার্ভটা ড্র করি, ধরেন দেখেন, আপনারা একটু সাথে সাথে আইকেন, কারণ এই ক্লাসটা, এই টপিকটা ইম্পর্টেন্ট, কারণ আপনাদের এক্সামে গ্রাফ আঁকতেই হবে, গ্রাফের শেপ এক্সপ্লেন করতেই হবে। আর এগুলো নিজেরা হাতে না করলে পরে এক্সামে ঝামেলায় পড়বেন। সো এই অ্যাক্সিসে আমরা দেখাবো কোয়ান্টিটি কিউ, আর এই অ্যাক্সিসে আমরা সব কস্ট একসাথে দেখাবো। এই কারণে একসাথে আমি কস্ট লিখলাম। এই কস্টের মধ্যে টোটাল ফিক্সড কস্ট, টোটাল ভেরিয়েবল কস্ট আর টোটাল কস্ট সবই ইনক্লুডেড। আর যদি আপনি আলাদা করে লিখতে চান তাহলে সবই লিখতে হবে, ফিক্সড কস্ট, ভেরিয়েবল কস্ট, টোটাল কস্ট, এই তিনটাই আমরা একসাথে দেখাবো। ঠিক আছে, সো কোয়ান্টিটি 0 থেকে 6, তাহলে আপনারা ইকুয়াল ডিস্টেন্সে 1, 2, মোটামুটি ইকুয়াল ডিস্টেন্সে আমরা 1 থেকে 6 নিয়ে নিলাম। ঠিক আছে, আর এখানে কস্টের লোয়েস্ট ভ্যালু আর হাইয়েস্ট ভ্যালু কত বলেন তো? 10 আর 64। হ্যাঁ, গুড। কস্টের ক্ষেত্রে লোয়েস্ট ভ্যালু হলো আপনার 0 থেকে শুরু, এরপর 10, আর হাইয়েস্ট 10 ভ্যালু 64 এখানে। তাহলে আমরা 10 থেকে এই ডিস্টেন্সটা নিই, 10, 20, 30, 40, 50, 60, 60। 70। ঠিক আছে, আপনি লোয়েস্ট ভ্যালু আর হাইয়েস্ট ভ্যালু নিয়ে ইকুয়াল ডিস্টেন্সে এটা ক্রিয়েট করলেন। তো এখন আমরা ফোকাস করি ফিক্সড কস্ট কার্ভে। এটা বলেন, টোটাল ফিক্সড কস্ট কার্ভে শেপটা কেমন হবে? constant কনস্ট্যান্ট। বলেন। straight line straight line আর হ্যাঁ, ভার্টিক্যাল কনস্ট্যান্ট। ভার্টিক্যাল স্ট্রেট লাইন স্যার। ভার্টিক্যাল স্ট্রেট লাইন। ভার্টিক্যাল না হরাইজন্টাল? স্যার হরাইজন্টাল। horizontal sir হরাইজন্টাল হরাইজন্টাল, হ্যাঁ, হরাইজন্টাল অ্যাক্সিসে প্যারালাল হবে। কেন? কারণ কোয়ান্টিটি যখন 0 তখনও ফিক্সড কস্ট কত? 10। 1 হলেও কত? 10। 2 হলেও কত? 10। 3 হলেও 10। So whatever will be the quantity, fixed cost will always be fixed and it is fixed at 10. So এই পয়েন্টগুলো আমি যদি যোগ করি তাহলে যে কার্ভটা পাবো এটাই আমার ফিক্সড কস্ট কার্ভ, এটা আমার টিএফসি কার্ভ। সো টিএফসি কার্ভের শেপ কেমন? টিএফসি কার্ভের শেপটা আপনার horizontal straight line হরাইজন্টাল না, এটা হচ্ছে প্যারালাল টু হরাইজন্টাল বা কোয়ান্টিটি এক্সিস, প্যারালাল টু কোয়ান্টিটি এক্সিস, কোয়ান্টিটি এক্সিসের প্যারালাল। ঠিক আছে, সো এটা গেল। এখন নেক্সট বলেন, টোটাল ভেরিয়েবল কস্ট, এই কার্ভটার শেপ কেমন হবে? বলেন, আগে বলেন, এটা আপওয়ার্ড স্লোপিং হবে না ডাউনওয়ার্ড স্লোপিং হবে? কোয়ান্টিটি বাড়ছে, আপওয়ার্ডস হবে। টোটাল ভেরিয়েবল কস্টও বাড়ছে, 0, 8, 14, 18, 24, 35, 54। তার মানে এদের মধ্যে একটা পজিটিভ রিলেশনশিপ আছে, কোয়ান্টিটিও বাড়ছে, ভেরিয়েবল কস্টও বাড়ছে। সো পজিটিভ রিলেশনশিপ হলে গ্রাফটা কেমন হয় বলেন? আপওয়ার্ডস। upward হ্যাঁ, আপওয়ার্ড স্লোপিং হয়, রাইট। সো এখানে একটু দেখেন, আহ, এই গ্রাফটাও আপওয়ার্ড স্লোপিং, এই গ্রাফটাও আপওয়ার্ড স্লোপিং, এই গ্রাফটাও আপওয়ার্ড স্লোপিং। এখানে তিনটা কার্ভ আছে। সো এটার মধ্যে পার্থক্য কি? তিনটার মধ্যে পার্থক্য কি? এটা আপওয়ার্ড স্লোপিং, বাট এটা কনভেক্স। এটা কনভেক্স কখন হচ্ছে? যখন একটা ভেরিয়েবল বাড়ছে এবং আরেকটা ভেরিয়েবল বাড়ছে ইনক্রিজিং রেটে।
এটা এই জন্য বোর্ড আউট হচ্ছে, বাইরের দিকে বোর্ড আউট হচ্ছে। সো যখন ইনক্রিজ করবে ইনক্রিজিং রেটে, তখন এটা হবে কনভেক্স শেপের। এগুলো আমরা আগেও একবার ডিসকাস করেছিলাম ক্লাসে। আর এটাও আপওয়ার্ড স্লোপিং, মানে এক্স বাড়লে ওয়াই বাড়বে, তবে এখানে বাড়ার রেটটা কেমন হবে? ডিক্রিজিং। সো ডিক্রিজিং হওয়া মানে এটা কনকেভ। কনকেভ হওয়া। আর এটা বাড়বে, এটা বাড়ছিল ইনক্রিজিং রেটে। তো এটা কিভাবে বাড়ছিল তাইলে? এক্স বাড়লে ওয়াই বাড়বে কোন রেটে? সেম মানে কনস্ট্যান্ট। সেম রেটে। সো এটা একদম স্ট্রেট লাইন, এটাকে কি স্ট্রেট লাইন। সো কনভেক্সও হতে পারে আপওয়ার্ড স্লোপিং, কনকেভও হতে পারে, স্ট্রেট লাইনও হতে পারে। সো এই জিনিসটা মাথায় রেখে এখন বলেন, আপনি যে ভেরিয়েবল কস্টটা আপওয়ার্ড স্লোপিং হবে, এখন এটার শেপটা এক্সাক্ট কেমন হবে? কনভেক্স। হ্যাঁ, convex, convex, শুধু কনভেক্স? আর কনভেক্সও কিভাবে বললেন? চিন্তা করে দেখেন। আপওয়ার্ড কনভেক্স ইনক্রিজিং হারে বাড়তেছে না। আর একটু দেখেন। স্যার এটা একবার তো স্যার কমছে, একবার বাড়ছে স্যার। মানে মানে স্যার এটা আপওয়ার্ড স্লোপিং, বাড়ার রেটটা চিন্তা করেন, কোন রেটে চেঞ্জ হচ্ছে? স্যার একবার হচ্ছে স্যার কনকেভ, স্যার আরেক ফিক্স নাই স্যার, বাড়তেছে কমতেছে এরকম। মানে স্যার একবার একবার স্যার কনকেভ হবে, আরেকবার কনভেক্স হবে স্যার। আচ্ছা দেখেন, এই থার্ড ইউনিট পর্যন্ত কি হচ্ছে? আর স্যার ডিক্রিজিং রেটে বাড়তেছে। হ্যাঁ, গুড। দেখেন, এটা ফার্স্টে বাড়লো কত? 8। এরপর স্যার এরপরে কত বাড়লো? 6। 6। 6 স্যার। তার মানে এরপর বাড়ার রেট আগের থেকে কমে গেল। এরপরে কত বাড়লো? 4। 4। তার মানে বাড়ার রেট আরো আগের থেকে কমে গেল। যদি সেম রেটে বাড়তো 0, 8, 16, 24 হতো, বা ইনক্রিজিং রেটে বাড়লে 0, প্রথমে 8 বাড়লো, এরপর 10 বাড়তো ধরেন 18, এরপরে 12 বাড়তো ধরেন 30। কিন্তু এটা বাড়ছে ঠিকই, কিন্তু কোন রেটে? ডিক্রিজিং। কনভেক্স। ডিক্রিজিং রেটে। তার মানে এই থার্ড ইউনিট পর্যন্ত এটা বাড়ছে ডিক্রিজিং রেটে, থার্ড ইউনিট পর্যন্ত এটা ইনক্রিজ করছে ডিক্রিজিং রেটে। তাহলে যখন ইনক্রিজ করে ডিক্রিজিং রেটে, তখন কার্ভের শেপটা কেমন হয়? কনকেভ। কনকেভ। কনকেভ হয়, কনকেভ, কনকেভ হয়। সো এখন একটু বলেন, ভেরিয়েবল কস্ট কোন পয়েন্ট থেকে শুরু হবে? কোন পয়েন্টটা থেকে ভেরিয়েবল কস্ট কার্ভের স্টার্টিং পয়েন্ট হবে বলেন তো? কোয়ান্টিটি যখন 0, ভেরিয়েবল কস্ট তখন কত? 0। এটা কোন পয়েন্ট? স্যার 0, একদম 0 থেকে। 0, 0, এটা কোন পয়েন্ট এখানে? গ্রাফে 0, 0 কোথায় আছে বলেন? স্যার এই যে 10-এর নিচে স্যার। অরিজিনটা, হ্যাঁ। জি স্যার। তার মানে ভেরিয়েবল কস্টটা শুরু হবে অরিজিন থেকে। আর থার্ড ইউনিটে এটার ভ্যালু কত? 18। 18। থার্ড ইউনিট পর্যন্ত এটা কনকেভ হবে, তার মানে থার্ড ইউনিটে এটা, এইখানে আমি দিলাম 18। তার মানে থার্ড ইউনিট পর্যন্ত এটা হবে কনকেভ, এই পর্যন্ত। সো এটা আমি এই পর্যন্ত কনকেভ দিলাম, এরকম কনকেভ হবে থার্ড ইউনিট পর্যন্ত। এরপরে দেখেন তো কি হয়, এরপরে 4 ইউনিট বাড়লো 18 পর্যন্ত, এরপরে কত ইউনিট বাড়লো বলেন? 6 ইউনিট। এখানে বাড়লো 6 ইউনিট। আর এখানে কত ইউনিট বাড়লো? স্যার 11। 11। এখানে বাড়লো ধরেন 19। এই যে 4 ইউনিট, ফোর্থ ইউনিট থেকে বাড়ছে, এটা কোন রেটে বাড়ছে? স্যার ইনক্রিজিং রেট। ইনক্রিজিং রেটে স্যার। ইনক্রিজিং রেটে। তার মানে থার্ড ইউনিট পর্যন্ত এটা বাড়ছে ডিক্রিজিং রেটে, ফোর্থ ইউনিট থেকে এটা বাড়ছে ইনক্রিজিং রেটে। তার মানে ফোর্থ ইউনিটে, ফিফথ ইউনিট, 6 ইউনিটে গিয়ে এটার ভ্যালু কত হচ্ছে? 54। 4। 54। এখানে 54 নিলাম। তার মানে এখান থেকে কার্ভের শেপটা কেমন হবে? কনকেভই হবে না কনভেক্স হবে বলেন? কনভেক্স। 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 কনভেক্স।
এই পয়েন্ট থেকে এই কার্ভের শেপটা হবে এরকম কনভেক্স, ঠিক আছে। সো এটার কস্ট কার্ভের দুইটা পার্ট, এটা প্রোডাকশনের সাথে রিলেটেড। আপনারা প্রোডাকশন তো পড়ছিলেন অনলাইন ক্লাসে, অফলাইন ক্লাসে বেশ কিছুদিন আগে। তো ওটার রেকর্ডিং তো দেওয়া আছে প্রোডাকশনের ক্লাসটার, ওটা একটু দেখবেন। প্রোডাকশনের তিনটা স্টেজ ছিল। শুরুতে প্রোডাকশনটা বাড়ছিল, ইনক্রিজ করছিল ইনক্রিজিং রেটে, এরপর প্রোডাকশনটা বাড়ছিল ডিক্রিজিং রেটে, থার্ড স্টেজে গিয়ে প্রোডাকশনটা বাড়ছিল কোন রেটে? নেগেটিভ। নেগেটিভ। ইনক্রিজিং মার্জিনাল রিটার্নস, ডিক্রিজিং মার্জিনাল রিটার্নস, নেগেটিভ মার্জিনাল রিটার্নস, এগুলো আমরা ক্লাসে পড়ছিলাম। সো এই কস্টটা, এই নেচারটা, এটা কস্ট কার্ভটা হচ্ছে এটার মিরর কার্ভ। অর্থাৎ প্রোডাকশন যখন বেশি রেটে বাড়ছিল, কেন বাড়াতে পারছিল? তখন কস্টটা কম রাখা পসিবল হচ্ছিল। প্রোডাকশন যখন ইনক্রিজ করছিল ইনক্রিজিং রেটে, কস্ট তখন বাড়ে ডিক্রিজিং রেটে। প্রোডাকশন যখন বাড়ে ডিক্রিজিং রেটে, কস্ট তখন বাড়ে ইনক্রিজিং রেটে, ঠিক আছে। সো কস্ট কার্ভটা আসলে প্রোডাকশন কার্ভটার অপোজিট, মিরর ইমেজ শো করে লজিক্যালি। সো লজিক্যালি এটা হয়। সো আপাতত আপনি ভেরিয়েবল কস্ট কার্ভটার শেপের মধ্যে একটু ফোকাস করেন। ভেরিয়েবল কস্ট কার্ভের শেপটা কেমন? ইনিশিয়ালি এটা ইনক্রিজ করে ডিক্রিজিং রেটে। সো ইনিশিয়ালি এটা কনকেভ, একটা সার্টেন স্টেজ পরে এটা ইনক্রিজ করে ইনক্রিজিং রেটে, তখন এটা হয় কনভেক্স। তার মানে এই থার্ড ইউনিট পর্যন্ত এটা কনভেক্স। কনকেভ, আর এটা একটু শেপে আপনারা ঝামেলা লাগায় না, এই শেপটা হচ্ছে কনভেক্স, আর এই শেপটা হচ্ছে কনকেভ। কনকেভ, ঠিক আছে। সো এটা এই পার্টটুকু, তাহলে এই পার্টটুকু কনকেভ, আর এই পার্টটুকু এটা হচ্ছে কনভেক্সের পার্ট। সো এই এখান থেকে থার্ড ইউনিট থেকে সিক্স ইউনিট পর্যন্ত এটা হলো কনভেক্স। এটা আপনাদের এভাবে, আপনাদের তো প্রত্যেকটা পয়েন্ট ধরে ধরে আঁকতে হবে। আপনি এরকম জাস্ট থার্ড ইউনিট আর সিক্স ইউনিট ধরে শেপ দেখালে হবে না। আপনার এটা বাসায় প্র্যাকটিস করবেন অবশ্যই। আর অ্যাসাইনমেন্ট তো এই উইকে একটা দিয়ে দিব হোপফুলি। সো অ্যাসাইনমেন্টও এই রিলেটেড প্রবলেম থাকবে। সো আপনারা এভাবে 0 হলে 0, 1 হলে 8, 2 হলে 14, 3 হলে 18, এভাবে প্রত্যেকটা পয়েন্ট ধরে ধরে আঁকতে হবে। প্রত্যেকটা পয়েন্ট ধরেও দেখবেন একই শেপেরই হবে। আমি জাস্ট আপনাকে কার্ভের শেপটা একটু দেখাই দিলাম, শেপটা কেমন হবে। ইনিশিয়াল এটা কনকেভ, একটা সার্টেন স্টেজ পর এটা হবে কনভেক্স। এখন আসেন ফাইনালি টোটাল কস্ট কার্ভ। কস্ট কার্ভের শেপটা কেমন হবে? দেখে এখন বলেন তো, এটা বলতে পারা উচিত আপনাদের, কস্ট কার্ভের শেপটা কেমন হবে? বলেন, আছেন আপনারা ক্লাসে? জি স্যার। হ্যাঁ, দেখে বলেন কস্ট কার্ভের শেপটা কেমন হবে। স্যার এটা তো স্যার একই হবে, জাস্ট 10 ঘর আপওয়ার্ড শিফট হবে না? হ্যাঁ, ভেরি গুড। দেখেন, এসটিসি টোটাল কস্ট আর টোটাল ভেরিয়েবল কস্ট, টোটাল কস্ট থেকে টোটাল ভেরিয়েবল কস্ট যদি বাদ দেন তাহলে কি থাকে? ফিক্স কস্ট। ফিক্সড কস্ট। আপনার এক্সাম্পলে বা কস্ট অ্যানালাইসিসে ফিক্সড কস্ট অলওয়েজ সেম, অর্থাৎ 10। তার মানে টোটাল কস্ট কার্ভ আর টোটাল ভেরিয়েবল কস্ট কার্ভের ডিস্টেন্স সবসময় সেম হবে। ডিস্টেন্স সবসময় সেম হওয়া মানে জাস্ট একটা কার্ভ একটা কার্ভের উপরে এভাবে প্যারালালি থাকবে, একটা কার্ভ আর একটা কার্ভের উপরে প্যারালালি থাকবে। প্যারালালি থাকার মানে হচ্ছে একটা কার্ভ থেকে আরেকটা কার্ভের ডিস্টেন্স সেম। এটা দুইটা কার্ভের ডিস্টেন্স ধরেন 5, তার মানে প্রত্যেকটা পয়েন্টে ডিস্টেন্সটা কত হবে? 5। সো টোটাল কস্ট আর ভেরিয়েবল কস্টের ডিস্টেন্স এখানে সেম, সবসময় কত? 10। 10। সো এখানেও এটা দেখেন একটু। দেখেন এখানে 10 আর 8 কত ইনক্রিজ করছে বলেন তো? 10।
8, সো এখানেও এক্সাক্ট 8ই ছিল। এখানে কত বাড়ছে বলেন তো? 6। 6, এখানেও এক্স্যাক্টলি 6ই বেড়েছিল। এখানে কত বাড়ছে? 4। 4। এখানেও সেম ইনক্রিজ ছিল 4, অর্থাৎ থার্ড ইউনিট পর্যন্ত ভেরিয়েবল কস্ট কার্ভের যে রেট অফ চেঞ্জ, টোটাল কস্ট কার্ভেরও সেম রেট অফ চেঞ্জ, মানে দুইটা সেম স্লোপের, দুটা রেট অফ চেঞ্জ সেম। তার পার্থক্যটা কোথায়? টোটাল কস্ট টোটাল ভেরিয়েবল কস্টের থেকে 10 ইউনিট বড়। 10 থেকে 0 গেলে 10, 18 থেকে 8 বাদ গেলে থাকে 10, 24 মাইনাস 14 10, 28 মাইনাস 18 10। তার মানে দুইটা কার্ভের ডিস্টেন্সটা ফিক্সড কস্ট, এই 10টা হচ্ছে ফিক্সড কস্টের অ্যামাউন্ট। সো দুইটা কার্ভের রেট অফ চেঞ্জ সেম হওয়া, এটার মানে কি বলেন? দুইটার স্লোপ সেম। সো তো আপনি যদি এখন টোটাল কস্ট কার্ভটা আঁকেন, এটা কোন পয়েন্ট থেকে স্টার্ট হবে বলেন তো? 10 থেকে স্যার। হ্যাঁ, গুড। এটা কোথা থেকে শুরু হবে? আপনার কস্ট 10। কার্ভে হ্যাঁ, কস্ট এক্সিসের 10 এসের 10 থেকে। থেকে, যে কোয়ান্টিটি যখন 0, টোটাল কস্ট তখন 10। তার মানে এটা শুরু হবে এই 10 থেকে। সো 10 থেকে শুরু হয়ে জাস্ট এটা 10 ইউনিট উপরে থাকবে। সো থার্ড ইউনিটে এটা আগে ছিল 18, এখন এটা থাকবে 28। তার মানে 28টা আমি এই যে এখানে নিলাম, এখানে 28। সো এই জায়গাটা আসবে। তো সেম শেপের হবে, এটা বাড়বে ডিক্রিজিং রেটে। সো এই কারণে এটা হবে কনকেভ। সো ডিক্রিজিং রেটে বাড়ছে, ইনক্রিজ করছে ডিক্রিজিং রেটে, এটা কনকেভ। এরপরে দেখেন এগেইন রেট অফ চেঞ্জ সেম। এটা এখানে কত বাড়লো? 6। এখানেও কত? 6। এখানে কত? 11। এখানেও কত ছিল? 11। এখানে কত? 19। আগেও ছিল 19। তার মানে এখান থেকে জাস্ট এখানে ছিল 54, এখানে এটা হয়ে যাবে 64। 64। সো পয়েন্টটা কোথায় হবে? এই জায়গাটায়। সো এই সার্টেন স্টেজ পরে এটা বাড়বে ইনক্রিজিং রেট। সো এই ব্লু ইঙ্ক দিয়ে আঁকা কার্ভটা হচ্ছে আপনার টোটাল কস্ট কার্ভ, আর এটা হচ্ছে আপনার টোটাল ভেরিয়েবল কস্ট কার্ভ। শর্ট রান টোটাল কস্ট বলেন বা টোটাল কস্ট বলেন, ঠিক আছে? তো এই দুইটা কার্ভের প্রত্যেকটা পয়েন্টের মধ্যে ধরেন এই 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 দুইটা পয়েন্টের মধ্যে ডিস্টেন্স কত? 10। 10। একদম ইনিশিয়ালি এখানে যে শুরুই হয়েছে, এখানে ডিস্টেন্স কত? 10। আবার এখানে 54, এখানে 64, এখানে ডিস্টেন্স কত? 10। তার মানে টোটাল কস্ট কার্ভটা টোটাল ভেরিয়েবল কস্ট কার্ভের কতটুকু উপরে থাকবে? টোটাল ফিক্সড কস্টের ভ্যালু যতটুকু ততটুকু, তার মানে 10 ইউনিট উপরে থাকবে। আর বাকি সব শেপটা সেম। টোটাল কস্ট কার্ভের শেপ কেমন? ইনিশিয়ালি এটা কনকেভ। কেন কনকেভ? কারণ ইনিশিয়ালি কস্টটা ইনক্রিজ করছে ডিক্রিজিং রেটে। একটা সার্টেন স্টেজ পর শেপটা কেমন? কনভেক্স। কারণ এটা বাড়ছে কোন রেটে বলেন? এটা কোন রেটে বাড়ছে এখানে? Decreasing, কনভেক্স। increasing. ইনক্রিজিং রেটে, ঠিক আছে? তাহলে এই তিনটা কার্ভ এক্সপ্লেন করতে পারবেন এখন বলেন? টিএফসি কার্ভ, টিভিসি কার্ভ, টিসি কার্ভ, টোটাল কস্ট কার্ভ। সো এই তিনটা কার্ভ আমরা অ্যানালাইসিস শেষ করলাম। ঠিক আছে, আমরা নেক্সট পার্টে মুভ করি। নেক্সট পার্ট বলতে আমরা এএফসি, এভিসি, অ্যাভারেজ কস্ট, এই কার্ভগুলো একটু অ্যানালাইসিস করবো, ঠিক আছে? সো এগেইন আমার নাম্বারগুলো লাগবে। কোয়ান্টিটি 3, 4, 5, 6, টোটাল ফিক্সড কস্ট এখান থেকে আপনারা বের করবেন এএফসি কত, টোটাল ভেরিয়েবল কস্ট 0, 8, 14, 18,
24, 35, সেম ভ্যালু। হ্যাঁ, একটু একটু আগে যেটা সলভ করছি সেটাই। এখান থেকে আপনারা বের করবেন এভিসি কত, এরপরে আপনারা লিখবেন টোটাল কস্ট কত, এরপরে টোটাল কস্ট থেকে আপনারা অ্যাভারেজ কস্ট কত সেটা বের করবেন। এরপর মার্জিনাল কস্ট, এটা আমরা এখন না দেখলেও পরে দেখবো, মার্জিনাল কস্টও আপনাদের বের করতে হবে। হ্যাঁ, সো আপাতত আপনারা বলেন এফসি ফর্মুলা কি ছিল? বাই কি হ্যাঁ, TFC by Q. টিএফসি বাই কিউ। হ্যাঁ, অ্যাভারেজ ফিক্সড কস্টের ফর্মুলা টিএফসি ডিভাইডেড বাই কিউ। তাহলে 10 ডিভাইডেড বাই 0 কত হবে? আনডিফাইন। এটা আমরা ব্ল্যাঙ্ক রাখবো, এটা ডিফাইন করা যায় না। 10 ডিভাইডেড বাই 1 কত হবে? 10, 10। 10 ডিভাইডেড বাই 2 কত হবে? 5, 10 ডিভাইডেড বাই 3, 10 ডিভাইডেড বাই 4, 10 ডিভাইডেড বাই 5, 10 ডিভাইডেড বাই 6 কত হবে বলেন তো? 1.67। হ্যাঁ, 6, 7। 1.67, আমরা 7 রাখতে পারি এই। এখন বলেন এই যে অ্যাভারেজ ফিক্সড কস্ট, এটার শেপ কেমন হবে? এর আগে যেমন দেখছেন তিনটা কার্ভ আমরা একই গ্রাফে আঁকছি, এখনো তিনটা কার্ভ আমরা একই গ্রাফে আঁকবো। সেটা হচ্ছে এএফসি কার্ভ, এভিসি কার্ভ, দুটো যোগ করলে কি হয় বলেন? অ্যাভারেজ Average total কস্ট, cost. এসএসি। অ্যাভারেজ কস্ট কার্ভ। হ্যাঁ, অ্যাভারেজ কস্ট, এটাকে শর্ট টার্ম অ্যাভারেজ কস্ট বলতে পারেন, এটাকে অ্যাভারেজ টোটাল কস্টও বলতে পারেন। অ্যাভারেজ টোটাল কস্ট, এটিসি, অ্যাভারেজ টোটাল কস্ট, টোটাল কস্টের অ্যাভারেজ। তাহলে এখন একটু বলেন যে এএফসি কার্ভের শেপটা কেমন হবে? স্যার এখানে কনকেভ হবে স্যার, ডিক্রিজিং রেটে। কস্ট না, এখানে তো কমতেছে, কস্ট কমতেছে। অরিজিন, ঠিক আছে। Downward slope হবে না? ডাউনওয়ার্ড স্লোপিং হবে স্যার। হ্যাঁ, ফার্স্ট কনক্লুশন হচ্ছে কোয়ান্টিটি বাড়ছে, টোটাল ফিক্স অ্যাভারেজ ফিক্স কস্ট কমতেছে, তাহলে এটা ডাউনওয়ার্ড স্লোপিং হবে। নেক্সট কনক্লুশন যেটা আপনাকে বোঝাতে হবে সেটা হচ্ছে ডাউনওয়ার্ড স্লোপিংও থ্রি টাইপস এর হয়। অর্থাৎ আপনারা যেটা পিপিসি কার্ভ অ্যানালাইসিস করতে গিয়ে পড়েছিলেন, So, এটাও ডাউনওয়ার্ড স্লোপিং, এটাও ডাউনওয়ার্ড স্লোপিং, এটাও ডাউনওয়ার্ড স্লোপিং, ঠিক আছে। সো এখন বলেন এটা হলো আপনার কনকেভ, এটা কনভেক্স, এটা স্ট্রেট লাইন। কনভেক্স কখন হচ্ছে? এক্স বাড়তেছে, ওয়াই কমতেছে। ওয়াইটা কমতেছে কোন রেটে? ইনক্রিজিং রেটে। কনভেক্স কখন হচ্ছে? এক্স বাড়তেছে, ওয়াই কমতেছে। সো এক্স বাড়তেছে, ওয়াইটা কমতেছে কোন রেটে? ডিক্রিজিং রেটে। এক্স বাড়তেছে, ওয়াই কমতেছে, ওয়াইটা কমতেছে কোন কোন রেটে? কনস্ট্যান্ট বা সেম রেটে। এই তিনটা কনসেপ্ট, ঠিক আছে। তাহলে এখন বলেন, এখান থেকে বলেন যে এএফসি কার্ভটা কোন শেপের হবে? Convex. কনভেক্স। কেন? ডিক্রিজিং রেটে কমতেছে স্যার। হ্যাঁ, ফার্স্টে বেশি কমছে 5, এরপরে রেট কমে গেছে 1.7। ফার্স্টে একটু বেশি কমে গেল 5, এরপরে রেট কমে গেল 1.7, এরপরে রেট আরো কমলো 0.8, এরপরে আরো কমলো 0.5, এরপরে আরো কমলো 0.3। তার মানে কোয়ান্টিটি বাড়ছে, এএফসি কমছে, কিন্তু কমার রেটটা কম। তো এই সেন্স থেকে আমরা এটা বলতে পারি এএফসি কার্ভটা কেমন হবে বলেন তো?
convex, downward sloping and convex, downward sloping and convex, downward sloping and convex. সো এখানে আরেকটু কথা বাকি আছে, এএফসি কার্ভটা একটু ইম্পর্টেন্ট, এটা একটু ভালো মতো দেখবেন। সো এখানে আমি যদি দেখাই, এটা 1 2 3 4 5 6। সো এখানেও লোয়েস্ট ভ্যালু হাইয়েস্ট ভ্যালু ওই আহ এখানে খুব বেশি হবে বলে মনে হয় না, আমরা 5 করে নিই, 5 10 15 20 25, অন্তত এতটুকুই থাকে। সো এটা শুরু হচ্ছে কোত্থেকে বলেন তো? 1 হলে কত? তাহলে 10 10। 10 থেকে শুরু হচ্ছে, 10 থেকে শুরু হয়ে এটা ডাউনওয়ার্ড স্লোপিং হবে এবং কনভেক্স হবে, এই শেপের হবে, ডাউনওয়ার্ড স্লোপিং এন্ড কনভেক্স। ঠিক আছে, এটাকে আপনি আরেকভাবে ডিফাইন করতে পারেন, যেটা ইম্পর্টেন্ট, এটা একটু খেয়াল করেন ভালো মতো। দেখেন এখানে দুইটা ভেরিয়েবল, ভেরিয়েবল কি কি? কোয়ান্টিটি এএফসি, একটা ভেরিয়েবল হচ্ছে এএফসি ইনটু কোয়ান্টিটি, অর্থাৎ এএফসি আর কোয়ান্টিটি, এই দুইটা ভেরিয়েবল, মানে আপনি দুইটা ভেরিয়েবল এক্স আর ওয়াই, এখানে ইন্ডিপেন্ডেন্ট হলো কোয়ান্টিটি, আর কোয়ান্টিটির উপর ডিপেন্ড করছে অ্যাভারেজ ফিক্সড কস্ট, এটা হচ্ছে আপনার ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। সো এই দুইটা ভেরিয়েবল এক্স আর ওয়াই, দুইটা ভেরিয়েবলকে গুণ করে প্রত্যেকবার যদি কনস্ট্যান্ট আসে, এক্স ওয়াই সমান সি, এরকম একটা ফরম্যাট, ইকুয়েশনের ফরম্যাট আপনারা পড়ছেন আপনারা যেহেতু সায়েন্স ব্যাকগ্রাউন্ডে। সো এক্স ওয়াই ইকুয়াল সি সবসময় কনস্ট্যান্ট আসে, যদি আসে তাহলে এই শেপটা স্পেশাল শেপ, এটাকে বলা হয় রেক্টেঙ্গুলার হাইপারবোলা, রেক্টেঙ্গুলার সমপরা বৃত্তাকার, রেক্টেঙ্গুলার হাইপারবোলা। সো এটার মানে কি? রেক্টেঙ্গুলার হাইপারবোলা। এটা এখানে কিভাবে একই টার্ম আসবে বারবার বলেন তো? এএফসি কে কোয়ান্টিটি দিয়ে গুণ করলে সবসময় কত হবে বলেন তো? বলেন। কনস্ট্যান্ট ভ্যালু থাকবে। টিএফসি টিএফসি হবে, গুড। কারণ আপনার এএফসি ফর্মুলা আপনারা কি লিখেন? এএফসি সমান টিএফসি বাই টি। ডিভাইডেড বাই কোয়ান্টিটি। তাহলে টিএফসি সমান আপনি কি লিখবেন? এএফসি ইন্টু কোয়ান্টিটি, টিএফসি সমান এএফসি ইন্টু কোয়ান্টিটি। এই যে এএফসি আর কোয়ান্টিটিকে গুণ করলে টিএফসি, এটা সবসময় একটা ফিক্সড ভ্যালু 10, একটা ফিক্সড ভ্যালু, মানে ফিক্সড ভ্যালু পাওয়া যাবে। তার মানে আপনার যে এই ইকুয়েশনটা সবসময় এই ফরম্যাটটা মেনটেন করবে, এক্স ওয়াই ইকুয়াল সি, দুইটা ভেরিয়েবলকে গুণ করছেন, দেখেন 10, 10 কে 1 দিয়ে গুণ করলে 10 হবে, 5 কে 2 দিয়ে গুণ করলে 10, 3.3 ইন্টু 3 10, 2.5 ইন্টু 4 10, এটা সবসময় একটা কনস্ট্যান্ট টার্মই হবে। So, এই ক্ষেত্রে আপনি স্পেসিফিকলি বলবেন আপনার গ্রাফের শেপটা আসলে রেক্টেঙ্গুলার হাইপারবোলা। এটার ক্যারেক্টারিস্টিক কি? এটা কখনো কোনো অ্যাক্সিসকে টাচ করবে না, এটা এটা এদিকে বাড়তে থাকবে, কমতে কমতে বাড়তে থাকবে, কিন্তু এটা কখনোই এক্স এক্সিস বা কোয়ান্টিটি এক্সিস বা কখনোই এটা এদিকেও ভার্টিক্যাল অ্যাক্সিস বা ওয়াই অ্যাক্সিস কে টাচ করবে না। তো এটা কখনোই জিরো হবে না, বুঝতে পারছেন? এটা কখনোই জিরো হবে না, কারণ এখানে যদি আপনি 1 কোটি ইউনিট প্রডিউস করেন, ফিক্সড কস্ট 10ই থাকবে, তো 10 ডিভাইডেড বাই 1 কোটি ইউনিট, কোনো না কোনো ভ্যালু থাকবে, জিরো হবে না। ঠিক আছে, সো এটা আপনাদের স্লাইডেও এক্সপ্লেইন করা আছে এএফসি কার্ভের শেপটা। এটা এএফসি কার্ভের শেপটা, এটা একটু ভালো মতো দেখবেন, ঠিক আছে? এটা একটু ইম্পর্টেন্ট, এএফসি কার্ভের শেপ। এটাকে আমরা রেক্টেঙ্গুলার হাইপারবোলা বলতে পারি কিনা, বলতে পারলে কেন বলতে পারি, এটা একটু এক্সপ্লেন করতে হবে। আপনি সিম্পলি এক্সপ্লেন করবেন, আপনি যে দুইটা ভেরিয়েবল কাউন্ট করছেন এএফসি আর কোয়ান্টিটি, এই দুইটাকে গুণ করলে আপনি টিএফসি পান, এটা এটা একটা কনস্ট্যান্ট ভ্যালু। তার মানে আপনার ফর্মুলা এক্স ওয়াই ইকুয়াল সি এই রুলসটাকে ফলো করছে। এটা যদি আপনি গ্রাফিক্যালি শো করেন, এটার শেপটা হবে রেক্টেঙ্গুলার হাইপারবোলা বা সমকোণা বৃত্তাকার। ঠিক আছে, তো এএফসি কার্ভের শেপটা বুঝতে পারছেন? জি স্যার।
স্যার। হ্যাঁ, গুড। এফসি কার্ভের শেপটা যদি আমরা বুঝলাম, এখন আমরা যাব পরের কার্ভটা। এখন বলেন, এভিসি বের করতে হবে, so এটা শেপটা এখানে একটু লিখে রাখেন, রেক্টেঙ্গুলার হাইপারবোলা। এভিসিটা বের করেন, বলেন এভিসি কত হবে? এভিসির ফর্মুলা কি? স্যার টিবিসি বাই কিউ। টিভিসি বাই কিউ। তাহলে 0/0 এটা ব্ল্যাঙ্ক থাকবে। এরপরে 8 ÷ 1 কত হবে? 8, 8। 14 7, ÷ 2 7। 6, 18 ÷ 3 6। 14 ÷ 4 6। আজকের 7, ক্লাসটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট, এই কাজ আপনার এক্সামে করতেই হবে, হ্যাঁ? মানে স্কেজিউল থেকে ভ্যালু বের করে সেটা গ্রাফে ড্র করে গ্রাফটা এক্সপ্লেন করা। 35 ÷ 5 7। 54 ÷ 6 9। 9। ঠিক আছে, তো এখন দেখি বলেন এভিসি কার্ভের শেপ কেমন হবে? পরাবৃত্ত। হুম। পরাবৃত্ত হবে। না, আপনি আগে শেপটা অ্যানালাইসিস করেন, এটা কি ডাউনওয়ার্ড স্লোপিং না আপওয়ার্ড স্লোপিং না কেমন হচ্ছে। দুইটাই হচ্ছে, ডাউনস্ট্রোক বা আপার। মিক্স স্যার। হ্যাঁ, দেখেন 8 7 6 কোয়ান্টিটি যখন বাড়ছে এটা তখন কমছে, কমার পর ফোর্থ ইউনিটে এসে এটা মিনিমাম হচ্ছে। 6 এর পর আবার 6 হওয়া মানে আমরা বলবো এটা ফোর্থ ইউনিটে মিনিমাম হচ্ছে। মিনিমাম হওয়ার পর এটা আবার কি হচ্ছে বলেন তো? ইনক্রিজ করছে। ইনক্রিজ করছে, তার মানে এটা কমছে, কমে কমে মিনিমাম হচ্ছে, মিনিমাম হওয়ার পর আবার ইনক্রিজ করছে। সো এরকম যদি হয় তাহলে আমরা বলতে পারি এটা কোন প্যাটার্ন ফলো করছে। দেখেন, এটা যেভাবে কমছে, কমে মিনিমাম হচ্ছে, মিনিমাম হওয়ার পরে কমে মিনিমাম হচ্ছে, মিনিমাম হওয়ার পরে এটা আবার বাড়ছে। তার মানে এটাকে আমরা ইজিলি বলি এটা ইউ শেপড কার্ভ। ইউ শেপড অ্যাভারেজ ভেরিয়েবল কস্ট কার্ভ, ঠিক আছে? সো দেখেন, কমে মিনিমাম হচ্ছে, মিনিমাম হওয়ার পর এটা আবার বাড়ছে, মিনিমাম হওয়ার পর এটা আবার ইনক্রিজ করছে, তার মানে এটার শেপটাকে আমরা বলবো ইউ শেপ। ইউ শেপড। আপনি এটা আমরা পরাবৃত্তাকার বা হাইপারবোলা বলতে পারবো না, কারণ এটা কোনো ফরম্যাট আমরা ফেলতে পারি না, কারণ এইটাকে গুণ করে তো একই নাম্বার আসবে, ব্যাপারটা এরকম না বারবার, ঠিক আছে? তাহলে এখান থেকে আমরা কনক্লুশন ড্র করতে পারি, আমাদের অ্যাভারেজ ভেরিয়েবল কস্ট কার্ভটা শেপ হবে ইউ শেপের। এটা শুরু হবে কোত্থেকে, যখন 1 তখন কত? 8। 8। সো এখান থেকে শুরু হবে 1 8, শুরু হয়ে ফোর্থ ইউনিটে সেটা হবে 6। ধরেন এই জায়গাটা এটা হবে 6। সো এভাবে কমে কমে এটা একটু স্ট্রেট লাইন টাইপ হবে ইনিশিয়ালি, কারণ 8 7 6 এক এক করে কমতেছে, ঠিক আছে? এভাবে কমার পরে এটা আবার বাড়বে, এক বাড়লো দুই বাড়লো একটু, তখন আবার একটু কার্ভ টাইপের হবে, বেড়ে কত হলো 9 পর্যন্ত হলো। এই 9 এখানে কত হবে, ধরেন আপনার 6 ইউনিটে সেটা হবে এভাবে 9। তার মানে এটা ইনিশিয়ালি এটা একটু স্ট্রেট লাইন টাইপের, এরপর মিনিমাম পয়েন্টে পৌঁছাবে, পৌঁছানোর পর এটা হবে আপনার একটু কার্ভ। তাহলে এটা এভিসি কার্ভটা কোন শেপের হলো বলেন তো? বলেন। ইউ শেপ। ইউ শেপ। ইউ শেপড। এভিসি কার্ভের শেপ কেমন? ইউ শেপড। ইউ শেপের এভিসি কার্ভটা আমরা এখানে পেলাম, ঠিক আছে? সো টোটাল কস্ট আমরা আগেই বের করছি। টোটাল কস্ট দুই ভাবে বের করা যায়, অ্যাভারেজ কস্টকে কোয়ান্টিটি দিয়ে গুণ করে অথবা টিএফসি আর টিভিসি যোগ করে। সো এখানে আমরা টোটাল কস্টটা আর আলাদা করে বের করলাম না, এটা তো আমরা এর আগেই একই এক্সাম্পল থেকে এখানে দেখেই আসছি টোটাল কস্ট কার্ভের শেপটা।
এখানে অ্যানালাইসিস করে আসছি, এখানে আমরা আলাদাভাবে করলাম না। এখন আমাদের যেটা মেইন কনসার্ন অ্যাভারেজ কস্ট, সেটা নিয়ে আমরা একটু অ্যানালাইসিস করি। হ্যাঁ, অ্যাভারেজ কস্ট। অ্যাভারেজ কস্টের ফর্মুলা কি বলেন তো? AHC plus ABC. এখানে দুইটা ফর্মুলা, একটা হচ্ছে টিসি ডিভাইডেড বাই কিউ। এখানে যেহেতু আপাতত টিসিটা আমরা রাখি নাই, এখানে কোন ফর্মুলা ইউজ করে বের করতে হবে? এএফসি প্লাস এবিসি। কোন এবিসি, ফর্মুলা ইউজ করবেন? এএফসি প্লাস C এবিসি। plus AFC ABC. plus ABC. এএফসি প্লাস এবিসি। সো 10 + 8, ফার্স্টে কোনো এসি থাকবে না, জিরো যখন তখন। এটা 18, 10 এএফসি প্লাস এবিসি, রাইট? 5 + 7, তাহলে 12, 3.3 প্লাস 6, 9.3, 2.5, 6, তাহলে কত? 8.5, 2 আর 7 কত? 9, 9 আর 1.7 কত হয়? 10.7. 10.7. 10.7। এখন বলেন অ্যাভারেজ কস্ট কার্ভের শেপ কেমন? বেড়ে মিনিমাম হয়ে, মানে কমে মিনিমাম হয়ে বাড়ছে কিনা? মিনিমামটা এখানে দুইটা পয়েন্ট নাই, কিন্তু আপনার এখান থেকে আপনি অ্যাজিউম করতে পারেন এটা কমে যখন বাড়বে, মানে শুরুতে কমছে, কমার পর আবার বাড়ছে, তার মানে এটার মাঝখানে এমন একটা পয়েন্ট থাকবে যেখানে কার্ভটা মিনিমাম হবে। এটা একটা বেসিক সেন্স ইউজ করে আপনি অ্যাজিউম করতে পারেন। তাহলে অ্যাভারেজ কস্ট কার্ভের শেপটা কেমন হবে বলেন তো? U shape. হ্যাঁ, U shape. ইউ শেপ। ইউ শেপের। হ্যাঁ, এখানেও আপনারা একটু দেখছিলেন যে, এখানে আপনারা কি দেখছিলেন? ভেরিয়েবল কস্ট কার্ভ টোটালটার আর টোটাল কস্ট কার্ভটার শেপটা সেম থাকে, ঠিক আছে? কিন্তু টোটালের ক্ষেত্রে এটা পারফেক্টলি সেম, একদম হুবহু সেম, কারণ দুইটার ডিফারেন্স সবসময় 10 হবে। কিন্তু অ্যাভারেজের ক্ষেত্রে একদম প্যারালালি বা দুইটার স্লোপ সেম, সেই বিষয়টা হবে না। কেন হবে না এটা আমরা এখন এক্সপ্লেইন করব। আপাতত আপনার কনক্লুশন অনুযায়ী এটা ইউ শেপের। তাহলে 1 যখন, তখন কত? 18, যখন 1 তখন 18। সো এই পয়েন্টটা এখান থেকে শুরু হবে। যখন 2 তখন কত? 12। তো ধরেন এখানে 12। যখন 3 তখন কত বলেন তো? 9.3। 9.3। এই যে 9-এর উপরে একটু করে নিলাম, 9.3 এই পয়েন্টটা। যখন 4 তখন কত? 8.5 এই পয়েন্টটা। যখন 5 তখন কত? 9, 9 এখানে ছিলই, তার মানে এই পয়েন্টটা। যখন 6 তখন কত? 10.7, এখানে 10.7 নিলাম। একটু দেখেন অ্যাভারেজ কস্ট কার্ভটা আমরা একটু ড্র করি। এই পয়েন্টগুলো নিয়ে আমি যদি অ্যাভারেজ কস্ট কার্ভটা ড্র করি, কার্ভটা কি ঠিক হয়েছে বলেন তো? অবশ্যই ঠিক হয়েছে। ঠিক না হওয়ার কোনো কারণ নেই, আমি পয়েন্টগুলো ধরেই আঁকছি, ঠিক আছে? আমি যে কার্ভটা আঁকছি এটা কি বুঝতে পারছেন? অ্যাভারেজ কস্ট কার্ভ। জি স্যার। Yes, আমি sir. কিন্তু এই কার্ভটা পয়েন্ট ধরেই আঁকছি। সো এই শেপেরই হতে এটা বাধ্য। সো এটাও ইউ শেপের। এখন এখানে আপনার যে জিনিসটা মাথায় রাখতে হবে,
এটা আপনার ফ্রি হ্যান্ডে যখন প্রফিট অ্যানালাইসিস করবেন তখন অনেকবার আঁকতে হবে। সো যখন আঁকবেন ফ্রি হ্যান্ডে তখন এই জিনিসটা মাথায় রাখতে হবে। উপরের কার্ভটা এসি কার্ভ, নিচের কার্ভটা এভিসি কার্ভ। দেখেন, এই দুইটা কার্ভের মধ্যে শুরুতে ইনিশিয়ালি ডিস্টেন্সটা অনেক বড়, কিন্তু কোয়ান্টিটি যখন 1 থেকে 2, কোয়ান্টিটি যত বাড়ছে, 3 4, 4 5, 5 6, কোয়ান্টিটি যত বাড়ছে এই দুইটার মধ্যে ডিস্টেন্স তত কমে আসছে, দুইটা কাছাকাছি হচ্ছে। এটা কেন দেখি, কে বলতে পারেন? কি বললাম? অ্যাভারেজ কস্ট আর অ্যাভারেজ ভেরিয়েবল কস্টের মধ্যে শুরুতে ডিস্টেন্সটা অনেক বেশি, কিন্তু কোয়ান্টিটি যত বাড়ছে দুটার মধ্যে গ্যাপটা তত কমে আসছে, দুইটা দুইটা কার্ভ একটা আরেকটা তত কাছাকাছি আসছে, ক্লোজার হচ্ছে। এটা কেন দেখি, কে বলতে পারে? স্যার প্রথমে তো ফিক্সড কস্ট অনেক বেশি, মানে ফিক্সড কস্টের ভেরিয়েবল কস্টের তুলনায় ফিক্সড কস্ট বেশি থাকে। হ্যাঁ, মানে আপনি ধরতে পারছেন, কিন্তু আমি এক্সাক্ট পয়েন্টটা শুনতে চাচ্ছি। স্যার হ্যাঁ বলেন নাইম। আমরা ফর্মুলা থেকে পাই না যে এভারেজ কার্ভের ওই জায়গায় স্যার কোয়ান্টিটির সাথে স্যার রিলেশনশিপ আছে স্যার এভারেজ কস্টে। না, আচ্ছা, আমি আমি বলতেছি শুনেন, ঠিক আছে? দেখেন, অ্যাভারেজ কস্ট আর অ্যাভারেজ ভেরিয়েবল কস্ট, অ্যাভারেজ কস্ট আর অ্যাভারেজ ভেরিয়েবল কস্ট, এই দুইটা কার্ভ, এটা অ্যাভারেজ কস্ট কার্ভ, এটা অ্যাভারেজ ভেরিয়েবল কস্ট। এই দুইটার ডিফারেন্সটা আসলে কি বলেন তো? এই দুইটা ডিফারেন্সে কি পাওয়া যায়? টিএফসি। এএফসি পাওয়া যায়, অ্যাভারেজ ফিক্সড এএফসি স্যার, কস্ট। এবার ফিক্স কস্ট এএফসি পাওয়া যায়, মানে আপনার ফর্মুলায় মেইন ফর্মুলা কি? এসি সমান এএফসি প্লাস প্লাস এবিসি। এভিসি, এটা হচ্ছে আপনার মেইন ফর্মুলা। সো এসি থেকে এভিসি যদি বাদ দেন তাহলে থাকে এএফসি। তাহলে শুরুতে অ্যাভারেজ ফিক্সড কস্টের ভ্যালু কত বলেন তো? 10। 10। এরপরে কত? 5। 5। মানে কমে গেল না? জি স্যার, কমতেছে। এরপরে 3.3। তার মানে কোয়ান্টিটি যত বাড়ছে অ্যাভারেজ ফিক্সড কস্টের ভ্যালু তত কমছে, রাইট? জি স্যার। তার মানে কোয়ান্টিটি যত বাড়বে অ্যাভারেজ কস্ট আর অ্যাভারেজ ভেরিয়েবল কস্টের যে ডিস্টেন্স সেটা তত কমবে, কারণ অ্যাভারেজ কস্ট আর অ্যাভারেজ ভেরিয়েবল কস্টের যে ডিস্টেন্স সেটা আসলে অ্যাভারেজ ফিক্সড কস্ট। কোয়ান্টিটি যত বাড়ে অ্যাভারেজ ফিক্সড কস্ট তত কমতে থাকে, কোয়ান্টিটি যত বাড়ে অ্যাভারেজ ফিক্সড কস্ট তত কমতে থাকে, কমতে কমতে এটা ক্লোজ টু জিরো হতে পারে, কখনো জিরো হবে না। তার মানে দুইটা কার্ভের মধ্যে ডিস্টেন্স থাকবে, কিন্তু দুইটা কার্ভ একটা আরেকটার খুব ক্লোজলি, কোয়ান্টিটি যত বাড়বে একটা আরেকটা তত মানে খুব কাছাকাছি চলে যাবে, একটা আরেকটা ক্লোজ হতে থাকবে। সো এটা মনে থাকবে? জি স্যার। ঠিক আছে। সো এখানে একটু দেখেন আমরা কি করলাম। আমরা যেটা দেখলাম, আহ এটা আপনার অ্যাভারেজ, এটা কস্ট কোয়ান্টিটি অরিজিন রেক্টেঙ্গুলার হাইপারবোলা, আপনার এএফসি কার্ভ, এটা আপনার এএফসি কার্ভ। অ্যাভারেজ ভেরিয়েবল কস্ট কার্ভটা আপনার মিনিমাম পয়েন্টে পৌঁছানোর পরে, মিনিমাম পয়েন্টে পৌঁছানোর পরে আবার ইনক্রিজ করা শুরু করে। তার মানে এটাকে আমরা ডিরেক্টলি বলে দিতে পারি এটা ইউ শেপের। এটা এরপরে এটা ইনক্রিজ করা শুরু করে ইউ শেপের। এটা আপনার অ্যাভারেজ কস্ট কার্ভ। বলেন। বুঝি নাই কি বলছেন। এভারেজ কস্ট কি ইউ শেপেই হবে? হ্যাঁ হ্যাঁ, অ্যাভারেজ কস্ট ইউ শেপের, অ্যাভারেজ ভেরিয়েবল কস্ট ইউ শেপের, অ্যাভারেজ কস্ট ইউ শেপের। সো শুরুর দিকে ডিস্টেন্সটা বেশি, অ্যাভারেজ কস্ট, যত কোয়ান্টিটি বাড়বে তত ডিস্টেন্স কমে অ্যাভারেজ কস্ট আর অ্যাভারেজ ভেরিয়েবল কস্ট একটা আরেকটার কাছাকাছি চলে আসবে। সো উপরেরটা অ্যাভারেজ কস্ট, এটা ইউ শেপের, নিচেরটা অ্যাভারেজ ভেরিয়েবল কস্ট, এটাও ইউ শেপের। তবে দুইটার মধ্যে পার্থক্য, মানে দুইটার মধ্যে যে ডিফারেন্স শুরুতে বেশি থাকবে, এরপর যত কোয়ান্টিটি বাড়বে ডিফারেন্সটা তত কমতে থাকবে, কারণ এফসি তত কমতে থাকে, ঠিক আছে? সো এই জিনিসগুলো মাথায় থাকবে, বলেন। জি স্যার।
একটু বলেন, রেসপন্স করেন। জি স্যার। স্যার। স্যার ঠিক আছে, গুড। এখন আমরা আজকে শেষ করে দিব, আর অল্প কিছুক্ষণ সময় লাগবে। দেখেন, আমরা স্যার আমাদের এখানে ঝড় আসছে স্যার, কারেন্ট চলে যাবে এখনই। অ্যাটেন্ডেন্সটাকে দিয়ে দেওয়া যাবে স্যার? নাম কি আপনার? রিজভি আহমেদ, আমি দিয়ে দিব, জি ঠিক স্যার। আছে, আপনি লিভ নিতে পারেন। ঠিক আছে, দেখেন, আর বেশিক্ষণ লাগবে না, 5 মিনিট, 5 থেকে 10, হায়েস্ট 7-8 মিনিট। আমার সব কার্ভ দেখা শেষ। আমি কি কি কার্ভ দেখলাম? টোটাল ভেরিয়েবল কস্ট কার্ভ, টোটাল ফিক্সড কস্ট কার্ভ, টোটাল কস্ট কার্ভ। এরপর আমি দেখলাম এএফসি কার্ভ, এভিসি কার্ভ, আর এসি কার্ভ। ঠিক আছে, আমি একটু এখন একই গ্রাফে, আমি এটা হয়তো নেক্সট ক্লাসে অ্যানালাইসিস করব, তবে একই গ্রাফে একটু এঁকে রাখবো এসি কার্ভ আর মার্জিনাল কস্ট কার্ভটা। ঠিক আছে, সো একটু আপনি এটা এভাবে মাথায় রাখবেন, টোটাল ফিক্সড কস্ট কার্ভটা হরাইজন্টাল অ্যাক্সিসে প্যারালাল, টিভিসি কার্ভ আর টিসি কার্ভের শেপ সেম। টিভিসি কার্ভ অরিজিন থেকে শুরু হয়, প্রথমে এটা বাড়ে ডিক্রিজিং রেটে, এরপরে ইনক্রিজিং রেটে। টোটাল কস্ট কার্ভ শুরু হয় টোটাল ফিক্সড কস্টের অ্যামাউন্ট থেকে, এরপর শেপ সেমই, প্রথমে বাড়ে ডিক্রিজিং রেটে, এরপর ইনক্রিজিং রেটে। এএফসি কার্ভটা রেক্টেঙ্গুলার হাইপারবোলা, ডিক্রিজিং ডিক্রিজিং কনভেক্স। এভিসি কার্ভটা ইউ শেপের, অ্যাভারেজ কস্ট কার্ভটাও ইউ শেপের, মার্জিনাল কস্ট কার্ভটাও ইউ শেপের। ঠিক আছে, এখন মার্জিনাল কস্ট কার্ভটা আমরা একটু ডিরাইভ করে অ্যানালাইসিস করব, তারপর আজকে শেষ। তাহলে দেখেন, কোয়ান্টিটি 1 2 3 4 5 6 7, টোটাল কস্ট। এখানে আমি যেহেতু ফিক্সড কস্টের বিষয়টা আনছি না, এই জন্য আমি 0 থেকে শুরু করিনি, 1 থেকে শুরু করছি। 0টা ম্যান্ডেটরি কখন? যখন ফিক্সড কস্ট, ভেরিয়েবল কস্ট আপনার ডেটা হিসেবে থাকবে। এখানে যেহেতু ফিক্সড কস্ট ভেরিয়েবল কস্ট নেই, আমি ডিরেক্ট 1 থেকে কোয়ান্টিটি শুরু করছি। 8, 14, 18, 24, 24 এর পর কত? 34, 35, 40, 8, 70। সো এখান থেকে আপনি অ্যাভারেজ কস্ট আর মার্জিনাল কস্ট বের করে বলেন কুইক। অ্যাভারেজ কস্ট কত হবে? ফর্মুলা কি অ্যাভারেজ কস্ট বের করার? টিসি বাই কিউ। হ্যাঁ, টিসি বাই কিউ। বলেন, জোরে বলেন একটু। টোটাল কস্ট বাই কোয়ান্টিটি। হ্যাঁ, টোটাল কস্ট ডিভাইডেড বাই কোয়ান্টিটি। তাহলে বলেন 8 ডিভাইডেড বাই 1 কত হয়? 8। 8। 14 divided by 2 7, 18 divided by 3 6, 24 6 divided by 4 6, 35 divided by 5 কত হয়? 7। 7 48 divided by 6 8, 70 divided by 7 10। 10। ঠিক আছে, এরপর এমসি বের করার ফর্মুলা কি ছিল বলেন তো? এমসি সমান, বলেন তো, চেঞ্জ ইন টোটাল কস্ট চেঞ্জ ইন ডিভাইডেড বাই কোয়ান্টিটি। চেঞ্জ ইন কোয়ান্টিটি। টোটাল কস্ট কিভাবে চেঞ্জ হচ্ছে? তো টোটাল কস্ট প্রথমে আমরা গ্রাফ আঁকার সুবিধার্থে প্রথমে যেটা ছিল সেটাই রেখে দিব। কারণ 1 যখন মার্জিনাল কস্ট, তখন যদি আমি ব্ল্যাঙ্ক রাখি তাহলে 1, মানে ফার্স্ট ইউনিটে আসলে মার্জিনাল কস্ট আমরা কাউন্ট করি না, কারণ ফার্স্ট ইউনিটে মার্জিনাল কস্ট থাকে না। 1 থেকে 2 এক ইউনিট বাড়ছে, টোটাল কস্ট কিভাবে চেঞ্জ হচ্ছে, এটাই মার্জিনাল কস্ট। 2 থেকে 3 টোটাল কস্ট কিভাবে চেঞ্জ হচ্ছে, এটাই মার্জিনাল কস্ট। সো যেহেতু গ্রাফ আঁকবো, গ্রাফ আঁকার সুবিধার্থে আমরা ফার্স্ট ইউনিটে টোটাল কস্ট যা 8, সেই 8টা রেখে দিলাম। এরপরে আমাকে বলেন কত হবে, বলেন টোটাল কস্ট কত, কোন রেটে চেঞ্জ হচ্ছে বলেন, কত বাড়লো এখানে? আর 6। 6, তাহলে এটা 6। এরপরে কত বাড়লো? 4। 4। এরপরে কত বাড়লো? 6। এরপরে কত বাড়লো? 11।
11। এরপরে কত বাড়লো? 13, এরপরে 20। 22। তো এখানে বলেন অ্যাভারেজ কস্ট কার্ভ কেমন হচ্ছে? প্রথমে কমছে, কমে মিনিমাম হচ্ছে, মিনিমাম হওয়ার পর আবার বাড়ছে, তাহলে অ্যাভারেজ কস্ট কার্ভের শেপ কেমন? ইউ শেপ। সো অ্যাভারেজ কস্ট কার্ভটা আপনি যদি আঁকেন, তাহলে এটা অবশ্যই, এটা কস্ট কার্ভ, এটা কোয়ান্টিটি, এটা অরিজিন। সো এটা 1 যখন তখন কত, ধরেন 8, এখানে 1 যখন 8, 4 যখন তখন এটা এখানে মিনিমাম হচ্ছে 6, এরপরে 7 যখন তখন কত হচ্ছে 10, 7 যখন তখন হচ্ছে 10। তো আপনি সবগুলো পয়েন্ট নিয়ে আঁকবেন, আঁকার পরে দেখবেন এটা অবশ্যই এরকম ইউ শেপের হয়, এটা অ্যাভারেজ কস্ট কার্ভ। এখন বলো তো মার্জিনাল কস্ট কার্ভটা কোন শেপের হবে? ইউ শেপে। 8, 6, 4, তার মানে 8, 6, 4, এটা কমছে, কমার পর আবার বাড়া শুরু করলো, 6, 11, 13, 22, তার মানে কমে মিনিমাম হয়ে আবার বাড়ছে। তাহলে এটা কোন শেপের হবে? এটাও ইউ শেপের হবে, ইউ শেপ। মার্জিনাল কস্ট কার্ভটাও ইউ শেপের হবে। সো এটা আপাতত আজকে দেখে রাখেন, এটা কেন কিভাবে, এটা আমরা রিলেশনশিপটা নেক্সট ক্লাসে অ্যানালাইসিস করবো। দেখেন শুরু হচ্ছে কোত্থেকে, যখন 1 তখন কত 8, 8। মানে এই পয়েন্ট থেকেই শুরু হচ্ছে। এরপরে 2 যখন তখন কত বলেন তো, 6। 6। 3 যখন তখন কত, 4। 4, তার মানে 3 হলে এখানে 4। 4 যখন তখন কত বলেন তো, 6। 6। তার মানে এই যে এই পয়েন্টটাই 4 যখন 6, মানে অ্যাভারেজ কস্ট কার্ভে যে পয়েন্টটা আছে সেটাই 6। এরপরে 5 যখন তখন কত, 11। 5 যখন তখন এই পয়েন্টটা 11। 6 যখন তখন কত, 13। এটা 11, এটা 13। 6 যখন তখন 13। আর 7 যখন তখন কত, আরো উপরে 22। 20, ধরেন এখানে 22। 7 যখন তখন 22, তার মানে কার্ভটা কেমন দাঁড়ালো দেখেন, শুরুতে অ্যাভারেজ কস্টের নিচে, এরপর অ্যাভারেজ কস্টের সমান, এরপরে এটা গিয়ে দাঁড়ালো অ্যাভারেজ কস্টের উপরে। তার মানে এটাও ইউ শেপের, তবে এটা অ্যাভারেজ কস্ট কার্ভে মিনিমাম পয়েন্টকে ইন্টারসেক্ট করে উপরের দিকে যাচ্ছে। So, আপাতত আপনি আলাদা মনে রাখলেও চলবে, এই স্কেচ থেকে কার্ভটা যদি আঁকেন এটা এরকম ইউ শেপের হবে, মার্জিনাল কস্ট কার্ভও ইউ শেপের। আর অ্যাভারেজ কস্ট কার্ভ তো আমরা দেখলামই, এটাও ইউ শেপের হয়, অ্যাভারেজ কস্ট কার্ভও ইউ শেপের হয়। তার মানে আমরা এখন কস্ট রিলেটেড সব ডিসকাশন শেষ, মানে গ্রাফিক্যাল, মানে গ্রাফিক্যাল অ্যানালাইসিস, মানে কার্ভের অ্যানালাইসিসটা আমরা শেষ করছি। আমার জাস্ট একটা টপিক বাকি, সেটা হচ্ছে এই যে অ্যাভারেজ কস্ট আর মার্জিনাল কস্টের মধ্যে রিলেশনশিপটা এক্সপ্লেন করা। এটা আমরা নেক্সট ক্লাসে করে, বেশিক্ষণ লাগবে না, মেবি হাইস্ট 15 মিনিটস লাগবে। এরপর আমরা নেক্সট টপিকটাতে মুভ করব, রেভিনিউতে মুভ করব, ঠিক আছে? তাহলে আজকে এই পর্যন্ত থাক। আজকের টপিকে কোনো কোয়েশ্চেন আছে কিনা একটু বলেন, কোয়েশ্চেন থাকলে একটু বলেন, একটু বলেন তো। না থাকলে বলেন কোয়েশ্চেন নাই, আমি রেকর্ডিংটা অফ করে দিই। স্যার নাই। আচ্ছা। হ্যাঁ, নাই স্যার। ঠিক আছে, নেই স্যার। ঠিক আছে।